পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা এবং সেই দেশের প্রেসিডেন্টও ঠিক ততটাই ক্ষমতাশালী। তার সিকিউরিটি পৃথিবীর আর 10টি শক্তিশালী দেশের প্রেসিডেন্টের থেকেও ঠিক কতটা জটিল ও কড়া সেটা প্রায় আমরা সকলেই জানি। তবে সেই সুরক্ষিত আমেরিকান প্রেসিডেন্টের উপর যদি হঠাৎই টেররিস্টদের হামলা হয় এবং তাকে এবং পুরো হোয়াইট হাউসকে টেররিস্টরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য? একদমই নয়। কিন্তু আজকের গল্পে আমরা এটাই দেখব। আমেরিকান প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসকে কিছু টেররিস্টরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পুরো আমেরিকা জুড়ে তারা তাণ্ডব চালায়। তো এই টেররিস্টদের হাত থেকে আমেরিকান প্রেসিডেন্টকে কি উদ্ধার করা সম্ভব? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি অলিম্পাস হ্যাজ ফলেন। মুভির শুরুতে আমরা আমেরিকান প্রেসিডেন্ট বেঞ্জামিন আসারকে তার সবথেকে প্রিয় বডিগার্ড মাইকের সাথে বক্সিং ম্যাচ খেলতে দেখি। মাইক হলো প্রেসিডেন্টের খুবই প্রিয় একজন ব্যক্তি, একেবারে বন্ধু বললেই চলে। সে এর আগে প্রাক্তন ইউএস আর্মির কমান্ডো ছিল। এছাড়াও সিক্রেট সার্ভিসের প্রতিরক্ষামূলক এজেন্ট হিসেবেও মাইক কাজ করেছে। তবে বর্তমানে সে আমেরিকান প্রেসিডেন্টের পার্সোনাল বডিগার্ড ইনচার্জ, যার কাজ হলো সবসময় প্রেসিডেন্টের সাথে ছায়ার মতো তাকে সুরক্ষা দেওয়া। আজ প্রেসিডেন্ট এবং তার পুরো পরিবার একটি চ্যারিটি ফাংশনে অংশগ্রহণ করার জন্য তৈরি হচ্ছিল। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মাইক এবং প্রেসিডেন্টের অন্য সকল বডিগার্ড নিয়ম মতো সকল প্রোটোকল ভালোভাবে চেক করছিল। কারণ আমরা প্রায় সকলেই জানি আমেরিকান প্রেসিডেন্টকে কতটা সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত রাখা হয়। প্রেসিডেন্টের মতোই তার ছোট্ট ছেলে কনারও মাইককে খুবই পছন্দ করত। ছোট থেকেই তার স্বপ্ন সে মাইকের মতো একজন দক্ষ এজেন্ট হবে। তাই সে মাইকের সাথে যেতে জেদ করাতে কনার মাইকের গাড়িতে চেপে পড়ে। এরপর প্রেসিডেন্টকে নিয়ে প্রেসিডেন্টের কনভয় চ্যারিটি ফাংশনের উদ্দেশ্যে রওনা দেয়। সময়টা ছিল ক্রিসমাসের। চারিদিকে প্রচুর বরফ পড়ছিল, আবহাওয়া অনেকটাই খারাপ, যার ফলে মাঝপথে প্রেসিডেন্টের কনভয় একটি ব্রিজের কাছে পৌঁছাতেই ঝোড়ো হাওয়াতে বিশাল একটি গাছের ডাল প্রেসিডেন্টের গাড়ির সামনে এসে পড়ে। রাস্তায় বরফের কারণে গাড়িগুলি পিছলে একে অপরের সাথে ধাক্কা মারে, যা প্রেসিডেন্টের গাড়িটিকে ব্রিজ ভেঙে একেবারে কিনারায় ঝুলিয়ে দেয়। দ্রুত মাইক এবং প্রেসিডেন্টের বাকি বডিগার্ড ছুটে যায় প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উদ্ধার করার জন্য। সৌভাগ্যবশত তাদের ছেলে কনার মাইকের গাড়িতেই ছিল। মাইক এবং বাকিরা গাড়িটিকে পিছন দিক থেকে কোনো মতে ধরে রাখে এবং প্রথমে প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টা করে। সে প্রেসিডেন্টের সিট বেল্ট কেটে তাকে বাইরে বার করার সাথে সাথেই তার স্ত্রীকে উদ্ধার করার আগেই সেই গাড়ি সামনের দিকে ঝুঁকে একেবারে ব্রিজ থেকে নিচে পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই প্রেসিডেন্টের স্ত্রী মারা যায়। চোখের সামনে স্ত্রীর মৃত্যুতে প্রেসিডেন্ট অনেকটাই ভেঙে পড়ে। তবে সবথেকে দুঃখ পায় মাইক, কারণ সে প্রেসিডেন্টকে কথা দিয়েছিল প্রেসিডেন্টের পুরো পরিবারকে সবসময় সে রক্ষা করবে। তবে দুর্ভাগ্যবশত তার স্ত্রীকে মাইক বাঁচাতে পারে না। প্রেসিডেন্টের স্ত্রীর মৃত্যুর পর প্রায় 1.5 বছর পরের দৃশ্য দেখানো হয়। মাইক এখন প্রেসিডেন্টের বডিগার্ডের কাছ থেকে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারিতে অফিসিয়াল কাজে নিযুক্ত হয়েছে, আর এই কাজে প্রেসিডেন্ট নিজেই তাকে নিযুক্ত করেছেন। আজ থেকে 1.5 বছর আগে সেই ঘটনা সে এখনো ভুলতে পারেনি। প্রেসিডেন্টের স্ত্রীর মৃত্যুর জন্য সে সবসময় নিজেকেই দায়ী করে, আর তা না হলে প্রেসিডেন্ট কেন তাকে নিজে থেকে তার বডিগার্ডের পদ থেকে সরিয়ে দেবে? হয়তো সে প্রেসিডেন্টের সুরক্ষার জন্য উপযুক্ত নয়। তবে সে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিসিয়াল কাজেও মন বসাতে পারে না। সবসময় অন্যমনস্ক হয়ে সেই একই কথা ভাবতে থাকে। একদিন তার সাথে একটি ক্যাফেতে ইউএস সিক্রেট সার্ভিসের ডাইরেক্টর লিনের দেখা হয়। মাইক আগে তার আন্ডারেই সিক্রেট সার্ভিসের হয়ে কাজ করত, তাই তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তাদের মধ্যে কথোপকথন চলাকালীন মাইকের সাথে তার পুরনো সেই বন্ধুরা দেখা করতে আসে, যারা বর্তমানে এখনো প্রেসিডেন্টের বডিগার্ড হিসেবে কাজ করছে। মাইকের চাকরি ছাড়ার পরেও তারা সকলেই ঠিক আগের মতোই তাকে সম্মান দেয়। তারা জানে মাইক কতটা দক্ষ এবং উপযুক্ত একজন এজেন্ট। মাইকের সাথে দেখা করে তারা চলে যায়। আবারও মাইকের অতীতের সেই ঘটনা মনে পড়ে যায়। লিন তাকে জানায় সেই দুর্ঘটনায় তার কোনো দোষই ছিল না। সেদিনের দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়েছিল, আর এই ব্যাপারটি প্রেসিডেন্ট নিজেও জানেন। তিনি শুধু তার স্ত্রীর সেই মর্মান্তিক মৃত্যু পুনরায় আর মনে করতে চায় না। এই কারণেই তাকে বডিগার্ডের পদ থেকে তিনি সরিয়ে দিয়েছেন, যাতে তিনি সবকিছু ভুলে থাকতে পারেন। তবে প্রেসিডেন্ট এবং তার ছেলে এখনো তাকে ঠিক আগের মতোই ভালোবাসে, তাকে নিজের বন্ধু ভাবেন। অন্যদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এবং তার ছেলেকে দেখানো হয় তিনি তার স্ত্রীর মৃত্যুর পর পুরোপুরি একা হয়ে গেছেন। একমাত্র ছেলেকে ঠিকঠাক সময়ও তিনি দিতে পারেন না।
আর এটা সাধারণ একটা ব্যাপার, কারণ তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। নানান কাজে সবসময় তাকে ব্যস্ত থাকতে হয়, যার ফলে কিছু সময় ছেলের সাথে কাটানোর পর তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যুক্ত হন, যেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট চার্লি, স্পিকার অ্যালান ট্রাম্বল, সেক্রেটারি অফ ডিফেন্স রুথ ম্যাকমিলান এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিল। আসলে দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি আমেরিকার সাথে সাহায্য চাইছিল, কারণ 1957 সালে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী যুদ্ধের পরিস্থিতি বা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে দুটি দেশ একে অপরকে সাহায্য করবে। তবে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার হস্তক্ষেপ করা মানে উত্তর কোরিয়াকে রাগিয়ে তোলা, যা এক বড়সড় নিউক্লিয়ার যুদ্ধের দিকে তাদেরকে ঠেলে দিতে পারে, যেটা প্রেসিডেন্ট নিজেও চাইছিলেন না। তাই প্রেসিডেন্ট বেঞ্জামিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির সাথে এই বিষয়ে জরুরি একটি মিটিংয়ের আয়োজন করেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট লি দ্রুত আমেরিকায় পৌঁছায় এবং হোয়াইট হাউসের দিকে তার কনভয় এগোতে থাকে। তখনই একটি অজ্ঞাত আর্মি প্লেনকে হোয়াইট হাউসের দিকেই এগিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে প্রেসিডেন্ট লি হোয়াইট হাউসে পৌঁছে যায়, যেখানে ইউএস প্রেসিডেন্টের সিকিউরিটি ইনচার্জ রোমা প্রেসিডেন্ট লিকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এখানে আমরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটিতে নিযুক্ত এজেন্ট পার্কের সাথেও পরিচিত হই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই পুরো আমেরিকা সফরের দায়িত্ব ছিল একজন ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্ট ডেভিড। ডেভিড আজ থেকে 1.5 বছর আগে মাইকের সাথেই প্রেসিডেন্টের সিকিউরিটির কাজ করত, তবে সে এখন সিক্রেট সার্ভিসের হয়ে কাজ করছে। দুই দেশের প্রেসিডেন্ট তাদের মিটিং শুরু করে দেয়। ইতিমধ্যে সেই অজ্ঞাত আর্মি প্লেনটি ওয়াশিংটন ডিসির নিষিদ্ধ এয়ারস্পেসে ঢুকে পড়তেই দুইটি এয়ারফোর্সের ফাইটার জেট সেই অজ্ঞাত আর্মি প্লেনটিকে ওয়ার্নিং দেয় যে সে যেন আমেরিকান এয়ারবেসে ল্যান্ড করে আত্মসমর্পণ করে। তবে তখনই সেই এরোপ্লেন থেকে মেশিনগান দিয়ে ওই দুইটি জেটের উপর ফায়ারিং চালানো হয়, যা দুটিকেই নিমেষে ধ্বংস করে দেয় এবং সরাসরি প্লেনটি হোয়াইট হাউসের দিকে এগোতে থাকে। সাথে সাথেই প্রেসিডেন্টের সিকিউরিটি রোমার কাছে এই খবর পৌঁছাতেই সে প্রেসিডেন্টকে নিয়ে সুরক্ষিত বাংকারের দিকে ছুটে যায়। সাথে ছিল ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ ডিফেন্স এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ও তার সিকিউরিটি পার্সনরা। সাথে সাথেই প্রেসিডেন্টের সিকিউরিটিতে নিযুক্ত বডিগার্ড ও স্নাইপাররা হোয়াইট হাউসকে প্রোটেক্ট করার জন্য একে একে পজিশন নিয়ে নেয়। এদিকে বাংকারটি ছিল প্রায় 150 মিটার মাটির নিচে। পারমাণবিক বিস্ফোরণ সহ্য করার মতো ক্ষমতা ওই বাংকারের ছিল, তাই প্রেসিডেন্ট সেখানে সুরক্ষিত ছিল। তবে ওই অজ্ঞাত আর্মি প্লেনটি হোয়াইট হাউসের কাছে পৌঁছাতেই মেশিনগান দিয়ে বৃষ্টির মতো নিচের দিকে গুলি চালাতে শুরু করে, যা পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্টের সুরক্ষায় নিয়োজিত সিকিউরিটি গার্ডদের নির্মমভাবে হত্যা করতে থাকে। সেই সময় মাইক ছিল অফিসে। হঠাৎই বাইরের আওয়াজ শুনে তার লক্ষ্য পড়ে ওই ভয়ানক দৃশ্যের উপর। সে ছুটে অফিস থেকে বেরিয়ে আসে। বাইরে মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। চারিদিকে মৃত মানুষ, পুলিশ এবং হোয়াইট হাউসের সিকিউরিটিদের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই প্লেন তার ফায়ারিং চালিয়ে যায়। হোয়াইট হাউসের উপর থেকে প্লেনটিকে ধ্বংস করার জন্য অটোমেটিক এয়ার ডিফেন্সের দুটি মিসাইল লঞ্চ করা হয়, তবে তারা প্লেন থেকে ফ্লেয়ার ছাড়ে, যার ফলে মিসাইল দুটি হাওয়াতেই ধ্বংস হয়ে যায়। এবার প্লেনটি সরাসরি হোয়াইট হাউসকেই লক্ষ্য করে ফায়ারিং চালাতে শুরু করে। এই ফায়ারিংয়ে হোয়াইট হাউসের সুরক্ষায় থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকলকেই নির্মমভাবে মেরে ফেলে। তখনই আমেরিকান এয়ারবেস থেকে আরেকটি ফাইটার জেট আর্মি প্লেনটিকে ডাউন করার জন্য উড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি সেখানে পৌঁছে ওই আর্মি প্লেনটিকে টার্গেটে নিয়ে নেয় এবং একটি মিসাইল লঞ্চ করে দেয়, যেটা এবার সরাসরি প্লেনটিকে গিয়ে হিট করে এবং প্লেনটি একেবারে নিচে এসে আছড়ে পড়ে। তবে প্রেসিডেন্টের ছেলের কোনো রকম খবর তার কাছে ছিল না। সে হয়তো হোয়াইট হাউসেই কোথাও লুকিয়েছিল। প্রেসিডেন্ট দ্রুত তার ছেলেকে খোঁজার ব্যবস্থা করতে বলে এবং শহরের পুলিশ থেকে শুরু করে আর্মিকে হাই অ্যালার্টে থাকার আদেশ দেয়। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে এই সব কিছু শেষ না হতেই একটি বাসে জোরালো এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজে সিকিউরিটিদের নজর ওই দিকে যাওয়া মাত্রই জনসাধারণের মধ্যে থেকে কিছু টেররিস্ট বোম সহ নিজেদেরকেই উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের প্রথম ব্যারিকেডটিকেই ভেঙে ফেলে এবং এখানেই এক অবাক করা ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্টের সিকিউরিটিতে নিযুক্ত কোরিয়ান গার্ডেরাই হঠাৎই আমেরিকান সিকিউরিটিদের উপর আক্রমণ করে বসে। তারা একে একে তাদের সকলকে ডাউন করতে থাকে। ভিড়ের মধ্যে থেকে কিছু কোরিয়ান টেররিস্ট আরপিজি মিসাইল দিয়ে এবং মেশিনগান দিয়ে হোয়াইট হাউস লক্ষ্য করে ফায়ারিং চালাতে শুরু করে।
আসলে তাদের উদ্দেশ্য ছিল পুরো হোয়াইট হাউসকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। তারা একে একে সকল সিকিউরিটিদের ডাউন করে হোয়াইট হাউসের দিকেই এগিয়ে যেতে থাকে। এই গুলির লড়াইয়ে বেশিরভাগ আমেরিকান সিকিউরিটিরাই মারা যায়, কারণ তারা কেউই এই আক্রমণের জন্য তৈরি ছিল না। ওদিকে বাংকারের মধ্যে প্রেসিডেন্ট লির সাথে আসা সকল সিকিউরিটি পার্সনরা আচমকা ইউএস প্রেসিডেন্টের বডিগার্ডদের প্রাণে মারতে শুরু করে এবং কোরিয়ানদের এই কাজে সাহায্য করে ইউএস প্রেসিডেন্টের সেই পুরনো সিকিউরিটি পার্সন ডেভিড। এর মানে ডেভিড এই সকল কিছুর সাথে যুক্ত ছিল। সেই টেররিস্টদের হোয়াইট হাউসে ঢুকতে সাহায্য করেছে। তারা সকল সিকিউরিটিদের মেরে প্রেসিডেন্ট এবং বাকিদের জিম্মি বানিয়ে নেয় এবং এদেরই মধ্যে একজন কোরিয়ান হ্যাকার আমেরিকান হোয়াইট হাউসের সিস্টেম হ্যাক করতে শুরু করে এবং আমেরিকান সার্ভারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে মাইক একে একে আড়াল থেকে টেররিস্টদের মারতে থাকে, তবে একা তার পক্ষে তাদেরকে বাধা দেওয়া সম্ভবই নয়। ইতিমধ্যে এই খবর পেন্টাগনে পৌঁছাতেই তারা প্রচুর পরিমাণে আমেরিকান ফোর্স হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু তাদের পৌঁছাতে প্রায় 15 মিনিট সময় লেগে যাবে। এরই মধ্যে বেশ কিছু ট্রাক হোয়াইট হাউসের সামনে এসে দাঁড়ায়। সাথে সাথেই দেখা যায় টেররিস্টরা নিচে শুয়ে পড়েছে। এরপর ট্রাক থেকে হেভি মেশিনগান দিয়ে হোয়াইট হাউস লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। মাইকের চোখের সামনে তার প্রিয় বন্ধুরা একে একে তাদের প্রাণ দিতে থাকে। সে সেখানে উপস্থিত থেকেও কিছুই করতে পারে না। এরপর টেররিস্টরা প্রথমে মেইন গেটটিকে উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে আসতে থাকে। মাইক তার জীবিত বাকি 2 জন বন্ধুকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, তবে তার সেই 2 জন বন্ধুও মারা যায়। টেররিস্টদের ভিতরের দিকে আসতে দেখে মাইক সেখান থেকে পালিয়ে যায়। তারা প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ নিয়ে হোয়াইট হাউসের ভিতরে ঢুকে পড়ে, আর এই সবকিছু দেখে মনেই হচ্ছিল এটা তাদের অনেক বছরের একটি পরিকল্পনা। তা না হলে এত পরিকল্পিতভাবে পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা হোয়াইট হাউসকে দখল করা অসম্ভব। তারা ধীরে ধীরে পুরো হোয়াইট হাউসে ছড়িয়ে পড়ে এবং হোয়াইট হাউসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইতিমধ্যে কমান্ডো ফোর্স ও আর্মি সেখানে পৌঁছালেও তাদের কিছু করার আগেই পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা আমেরিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউস উত্তর কোরিয়ার টেররিস্টদের হাতে চলে যায়। সাথে সাথেই এই খবর পুরো পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তখনই হোয়াইট হাউস থেকে একটি অজ্ঞাত ভিডিও কল পেন্টাগনের সাথে কানেক্ট হয়। ভিডিওতে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট লিকে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাথে সাথেই সকলের চোখের সামনে টেররিস্টরা তার মাথার খুলি উড়িয়ে দেয় এবং এখানেই আমরা টেররিস্ট দলের প্রধান ক্যাংয়ের সাথে পরিচয় হই, যে প্রেসিডেন্ট লির প্রধান সিকিউরিটির ছদ্মবেশে আমেরিকান এজেন্ট ডেভিডের সাহায্যে এই আক্রমণ করেছে। ক্যাং আমেরিকান জেনারেলকে তার সৈনিকদের হোয়াইট হাউস থেকে পিছিয়ে যেতে বলে, তবে জেনারেল এডওয়ার্ড টেররিস্টদের দাবি মানতে রাজি না হলে তারা প্রেসিডেন্টের আর এক সদস্যকে হত্যা করে দেয় এবং প্রেসিডেন্ট ও বাকি সকলকে মেরে ফেলার হুমকিও দেয়। অবশেষে জেনারেলকে সৈনিকদের পিছু হাঁটতে বলতে বাধ্য করে সে। তাদের পিছু হাঁটার সাথে সাথেই টেররিস্টরা হোয়াইট হাউসের চারিদিকে পজিশন নিতে থাকে। তারা হোয়াইট হাউসের উপর থেকে আমেরিকান পতাকাটিকে নামিয়ে ফেলে এবং একটি ক্যামেরা ড্রোন চারিদিকে নজর রাখার জন্য ছেড়ে দেয়। অন্যদিকে মাইক ধীরে ধীরে সর্বপ্রথম সিসিটিভি কন্ট্রোল রুমে পৌঁছায় এবং সেখানে এক টেররিস্টকে মেরে সর্বপ্রথম হোয়াইট হাউসের সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস পুনরায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে পুরো বিল্ডিংয়ের সিকিউরিটি ক্যামেরাগুলিকে আগে বন্ধ করে দেয়, যাতে সে যে বিল্ডিংয়ের মধ্যে রয়েছে সেটা টেররিস্টরা জানতে না পারে। অন্যদিকে শহরের হসপিটালে খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু আহত ও মৃত মানুষের ঢের। মাইকের স্ত্রী ছিল একজন নার্স। মানুষের এই করুণ পরিস্থিতি দেখে মাইকের জন্য তার খুবই চিন্তা হয়। সে মাইককে কল করার চেষ্টাও করে, তবে তার সাথে যোগাযোগ হয় না তার। ইতিমধ্যে পেন্টাগনে ইউএস স্পিকার ট্রাম্বল এসে পৌঁছায়। সেখানে সিক্রেট সার্ভিস ডিরেক্টর লিন তাকে জানায় আমেরিকান প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যেহেতু তাদের দায়িত্ব পালন করতে পারছে না, সেহেতু সংবিধান অনুযায়ী তিনিই হলেন বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দায়িত্ব এখন তার। এটা শুনে তিনি আর দেরি না করে তার পদ গ্রহণ করেন এবং বর্তমানের গম্ভীর পরিস্থিতি সম্পর্কে তার উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে ভালোভাবে জানতে শুরু করেন। অন্যদিকে মাইক হোয়াইট হাউসে প্রেসিডেন্টের অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে একটি লকারের মধ্যে এমার্জেন্সি সময়ে ব্যবহার করার জন্য প্রেসিডেন্টের নিজস্ব একটি বিশেষ স্যাটেলাইট ফোন ছিল, যার সাহায্যে শুধু পেন্টাগনের সাথেই যোগাযোগ করা সম্ভব। তবে যেহেতু এর আগে মাইক প্রেসিডেন্টের স্পেশাল এবং কাছের বডিগার্ড হিসেবে কাজ করেছে, সেহেতু সে খুব সহজেই সেই স্যাটেলাইট ফোনের সাহায্যে পেন্টাগনের সাথে যোগাযোগ করতে পারে।
অপর প্রান্তে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্বল এবং লিন তার পরিচয় জানতে চাইলে সে তার পার্সোনাল সিক্রেট কোডের মাধ্যমে তার পরিচয় জানায়। তারা বুঝতে পারে এটাই হলো মাইক। তবে তাদের মধ্যে কিছু অফিসারের মাইকের উপর ভরসা ছিল না, কারণ আজ থেকে 1.5 বছর আগের সেই ঘটনা তার জীবনে একটি কালো দাগ ফেলে গেছে। কিন্তু লিন প্রেসিডেন্ট ট্রাম্বলকে জানায় মাইক হলো আমাদের সবথেকে অভিজ্ঞ এবং দক্ষ সিক্রেট এজেন্ট। সে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। এছাড়াও হোয়াইট হাউসে প্রেসিডেন্টকে রক্ষা করার একমাত্র উপায় হলো মাইক, তাছাড়া কেউই আর বেঁচে নেই। লিনের কথা শুনে প্রেসিডেন্ট ট্রাম্বল তাকে মিশনে যুক্ত করে নেয়। মাইক তাদের সকলকে জানিয়ে দেয় যেহেতু ভিতরের পরিস্থিতি সম্পর্কে তারা কেউই জানে না, তাই তার অর্ডার ছাড়া কেউ যেন প্রেসিডেন্টকে উদ্ধার করার চেষ্টা না করে, কারণ হোয়াইট হাউসে প্রবেশ করার প্রত্যেকটি জানালা দরজাতে তারা বম লাগিয়ে রেখেছে এবং পুরো হোয়াইট হাউসেই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্বল মাইককে যেভাবেই হোক প্রেসিডেন্ট বেঞ্জামিনকে উদ্ধারের অর্ডার দিয়ে দেয়। তাদের কথোপকথন শেষ হতেই আবারও ক্যাং তাদেরকে ভিডিও কল করে। ট্রাম্বল এবার তাদের দাবি জানতে চায়। এবার সে তার দাবি আমেরিকান সরকারের সামনে রাখে। আমেরিকা যেন জাপানের সমুদ্র থেকে আমেরিকান নৌবাহিনীর 7 ফ্লিট যুদ্ধজাহাজকে সেখান থেকে সরিয়ে নেয় এবং দক্ষিণ কোরিয়াকে সাহায্যে পাঠানো সকল 28,500 আমেরিকান সৈনিকদের ফিরিয়ে আনার দাবি করে সে, যেটা মানা একেবারেই অসম্ভব ছিল, কারণ আমেরিকান সৈনিক ও নৌবাহিনী সেখান থেকে সরে যেতেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করার পরিকল্পনা করেছিল, যা পূর্ব এশিয়াতে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করবে। ক্যাং তার কথা মানার জন্য তাদেরকে 1 দিন সময় দেয়। এই 1 দিনের মধ্যেই তারা যদি সৈন্য সেখান থেকে না সরায় তাহলে তারা প্রেসিডেন্ট বেঞ্জামিন এবং বাকিদের প্রাণে মেরে ফেলবে। ক্যাংয়ের এই দাবি শুনে ট্রাম্বল একেবারেই ভ্যাবাচাকা খেয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না। অনেকক্ষণ তিনি নিস্তব্ধ থাকার পর সিদ্ধান্ত নেন, সর্বপ্রথম আমাদের কাজ হলো দেশের নিউক্লিয়ার স্থানগুলিকে সুরক্ষিত করা। এরপর রাশিয়া, চায়না, ব্রিটিশ এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করা এবং এই সকল কিছু আমেরিকান জনগণের সামনে প্রেসের মাধ্যমে তুলে ধরা যে দেশ এখন কতটা বিপদের মধ্যে রয়েছে। তার কথা মতো সকলেই কাজে লেগে যায়। ওদিকে বাংকারে ক্যাং ইউএস অ্যাডমিরাল নাথানের কাছ থেকে তার সার্ভারাস কোড চেয়ে বসে, যেটা ছিল আমেরিকার নিউক্লিয়ার ওয়েপেনের নিয়ন্ত্রণ করার কোড। তবে টেররিস্টদের নিউক্লিয়ার ওয়েপেনের নিয়ন্ত্রণ করার জন্য 3টি কোডের দরকার ছিল। একটি ছিল প্রেসিডেন্টের কাছে এবং অপর দুটি ছিল সেক্রেটারি অফ ডিফেন্স এবং ইউএস অ্যাডমিরালের কাছে। ক্যাং অ্যাডমিরালের গলায় চাকু ধরে প্রেসিডেন্টের সামনে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার সার্ভারাস কোডটিকে নিয়ে নেয় এবং 3টির মধ্যে একটি সার্ভারাসকে অ্যাক্টিভ করে ফেলে সে। সাথে সাথেই এই খবর পেন্টাগনে ট্রাম্বলের কাছে পৌঁছায়, যার ফলে তারা এবার টেররিস্টদের আসল উদ্দেশ্য বুঝতে পারে। কোনোভাবে টেররিস্টরা আমেরিকাকে পুরো বিশ্বের কাছে দুর্বল করে দিতে চাইছিল, কারণ সর্বপ্রথম তো তারা আমেরিকান সার্ভারকে হ্যাক করে ফেলেছে। এবার তারা আমেরিকার নিউক্লিয়ার পাওয়ারকেও ধীরে ধীরে তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, যা আমেরিকাকে নিউক্লিয়ার পাওয়ার শূন্য একটি দেশে পরিণত করতে পারে এবং এটি আমেরিকার পক্ষে ও পুরো পৃথিবীর পক্ষে খুবই খারাপ একটা খবর। তখনই হোয়াইট হাউস থেকে মাইক ওই টেররিস্টদের মৃতদেহগুলিকে চেক করতে করতে তাদের প্রত্যেকের কাঁধে অদ্ভুত রকমের ট্যাটু দেখে, যার একটি ছবি তুলে সে পেন্টাগনে পাঠায় এবং এর সম্পর্কে তথ্য জোগাড় করতে বলে। তখন ট্রাম্বল তাকে জানায় আমেরিকার পারমাণবিক অ্যাক্সেস টেররিস্টরা ধীরে ধীরে নিয়ে নিচ্ছে। তাদের উদ্দেশ্য তারা আমেরিকাকে দুর্বল করে তুলবে। কোনোভাবে যদি তারা 3টি সার্ভারাস কোড পেয়ে যায় তাহলে পুরো পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যাবে। তবে সেই কোড অ্যাক্টিভ হওয়ার পর তাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে হয় তাহলে প্রেসিডেন্টের বাংকারের ওই কম্পিউটারের মাধ্যমেই সেটিকে একমাত্র ডিঅ্যাক্টিভেট করা সম্ভব, যেটা এখন বর্তমানে টেররিস্টদের কন্ট্রোলে আছে। তবে সেই 3টি কোডের মধ্যে 2টি কোড টেররিস্টরা পেয়ে গেলেও প্রেসিডেন্ট বেঞ্জামিন কোনোভাবেই সেই কোড টেররিস্টদের হাতে তুলে দেবে না। আর হয়তো এই কারণেই তারা প্রেসিডেন্টের ছেলে কনারকে পুরো হোয়াইট হাউসে খুঁজে বেড়াচ্ছে। তাই যেভাবেই হোক তাকে সুরক্ষিত করে হোয়াইট হাউস থেকে উদ্ধার করতে হবে। এই মিশন ট্রাম্বল মাইককে দিয়ে দেয়, কারণ মাইক একমাত্র জানতো কর্নার হোয়াইট হাউসের কোথায় লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে সিসিটিভি কাজ না করলেও পুরনো রেকর্ড চেক করে ক্যাং মাইককে হোয়াইট হাউসের ভিতরে দেখে। হোয়াইট হাউসে মাইকের উপস্থিতি শুনে প্রেসিডেন্ট অনেকটাই খুশি হয়, কারণ সে জানে যেহেতু মাইক এখানে রয়েছে সেহেতু তার ছেলের কোনো রকম ক্ষতি কেউই করতে পারবে না। কিন্তু ক্যাং কিছুজনকে মাইককে মারার জন্য পাঠিয়ে দেয়। তারা হোয়াইট হাউসে চারিদিকে তাকে খুঁজতে শুরু করে।
অন্যদিকে মাইক প্রেসিডেন্টের বেডরুমে গিয়ে পৌঁছায়। সে জানতো কর্নার একমাত্র এই বেডরুমেই কোথাও লুকিয়ে আছে, কারণ এই বেডরুমের দেওয়ালের মাঝে একটি গোপন ঘর ছিল। মাইক সেই গোপন ঘরে প্রবেশ করা মাত্রই কর্নারকে এক কোণায় ভয়ে বসে থাকতে দেখে। মাইককে দেখে কর্নার তাকে জড়িয়ে ধরে। সে বাঁচার আশা খুঁজে পায়। ইতিমধ্যে টেররিস্টরাও ওই বেডরুমে এসে পৌঁছায়, তবে কোথাও তারা কর্নার ও মাইককে খুঁজেই পায় না। কিন্তু হঠাৎই দেওয়ালের মধ্যে আওয়াজ শুনতে পেয়ে তারা ফায়ারিং করতে শুরু করে দেয়। মাইক সঠিক সময়ে কর্নারকে নিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে হোয়াইট হাউসের একটি ভেন্টিলেটরের কাছে নিয়ে যায়, যেখান দিয়েই কর্নারকে সে বাইরে বার করার পরিকল্পনা করে। মাইক পেন্টাগনে খবর পৌঁছে দেয় কর্নার সুরক্ষিত আছে। সে হোয়াইট হাউসের দক্ষিণের ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরোচ্ছে। তাকে সুরক্ষা দেওয়ার জন্য একদল কমান্ডো ফোর্সকে ভেন্টিলেটরের বাইরের মুখে পাঠিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের সামনের দিকে থাকা বিল্ডিংয়ের উপর থেকে স্নাইপাররা টেররিস্টদের গতিবিধির উপর নজর রাখছিল। অন্যদিকে কমান্ডোরা অন্ধকারের আড়ালে ধীরে ধীরে ভেন্টিলেটর থেকে অবশেষে কর্নারকে উদ্ধার করে নেয়। কিন্তু এখনও দেশের প্রেসিডেন্ট টেররিস্টদের হেফাজতে রয়েছে। তাই মাইক এবার প্রেসিডেন্টকে উদ্ধারের কাজে লেগে পড়ে। সে হোয়াইট হাউসে পাহারা দেওয়া 2 জন টেররিস্টকে বন্দী বানিয়ে নেয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে আসলে এই সবকিছু পরিকল্পনার পিছনে কে আছে। তবে মাইকের কথা শুনে ওই 2 জন তো হাসতে শুরু করে। তারা মাইককে খুবই হালকাভাবে নেয়। মাইকও তাদেরকে বুঝিয়ে দেয় সে কি জিনিস। সরাসরি একজনের গলায় সে চাকু ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে আরেকজন তো একেবারে ভয়েই সবকিছু বলতে শুরু করে দেয়। তাদের লিডারের নাম হলো ক্যাং ইউন শক, যে KUF নামে একটি প্যারামিলিটারি সংস্থার লিডার। এই সংস্থা সরাসরি না হলেও ভিতর ভিতর উত্তর কোরিয়ার সরকারের হয়েই কাজ করে। তাদের কাজ হলো যে কোনো দেশে টেররিস্টের আক্রমণ করে সেই দেশের সরকারকে ধ্বংস করে দেওয়া এবং সেই দেশকে একেবারে দুর্বল করে তোলা। পৃথিবীর অনেক জায়গায় টেররিস্ট আক্রমণের সাথে তাদের নাম জড়িত আছে। তাদের ট্রেনিং খুবই ভয়ানকভাবে হয়েছে, তাই খুবই পরিকল্পনার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েই তাদের সাথে লড়াই করতে হবে। তা না হলে তারা আমেরিকান প্রেসিডেন্টকে হারিয়ে ফেলবে। ইতিমধ্যে ক্যাং যখন জানতে পারে প্রেসিডেন্টের ছেলে কর্নার সুরক্ষিত হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছে এবং পুরো হোয়াইট হাউসে তার লোকেরা মারা যাচ্ছে, সে বুঝতে পারে এই সব কিছু কাজ হলো মাইকের। তাই সে আর দেরি না করে ডেভিডকে মাইককে মারার জন্য পাঠিয়ে দেয়। এরপর সে সেক্রেটারি অফ ডিফেন্স রুথের উপর টর্চার করে তার সারফারেজ কোড জানতে চায়, কারণ যদি 3টি সারফারেজ কোড তারা অ্যাক্টিভ করে দেশের পরমাণুর উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে পুরো আমেরিকা তাদের সামনে আত্মসমর্পণ করে ফেলবে। কিন্তু রুথের ওপর অত্যাধিক টর্চার করার পরেও সে তার কোড বলতে রাজি হয় না। তবে শেষমেশ তার এই রকম করুণ অবস্থা দেখে প্রেসিডেন্ট বেঞ্জামিন তাকে তার কোড দিয়ে দিতে বলেন। প্রেসিডেন্টের অর্ডার মতো সে তার কোড হ্যাকারদের দিয়ে দেয়, যার ফলে তারা দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ারের অ্যাক্সেসও নিয়ে নেয়। কিন্তু এবার আর একটি কোডের তাদের দরকার ছিল, যেটি ছিল প্রেসিডেন্টের কাছে। তবে প্রেসিডেন্ট নিজের জীবন দিয়েও এই কোড কোনোভাবেই টেররিস্টদের হাতে তুলে দিতে রাজি ছিল না। অন্যদিকে মাইক ডেভিডকে ক্যাংয়ের লোক ভেবে গান পয়েন্টে নিয়ে নেয়, কারণ সে তো জানে না ডেভিড আসলে ক্যাংয়ের হয়েই কাজ করছে। মাইক তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ডেভিড তখন হকচকিয়ে ভুল করে বলে ফেলে সে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট ও তার বডিগার্ড ক্যাংয়ের US সফরের দায়িত্বে আছে। এটা শুনে মাইক অবাক হয়, কারণ ডেভিড কিভাবে জানলো যে তার নাম ক্যাং। এবার তার সামনে সবকিছুই পরিষ্কার হয়ে যায়। তাদের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। তবে ডেভিড কি মাইকের মতো দক্ষ এজেন্টের সামনে টিকে থাকতে পারে? মাইক তাকে মেরে একেবারে আধমরা করে ফেলে। তাকে গান পয়েন্টে রেখে তাকে দিয়ে ক্যাংকে কল করে বলতে বলে যে মাইক মারা গেছে, যাতে তারা তাকে খোঁজার চেষ্টা না করে। তার কথা মতো সে ক্যাংকে কল করে বলে দেয় মাইককে সে মেরে ফেলেছে। এই কথা বলার সাথে সাথেই মাইক ডেভিডকেও টপকে দেয়। অন্যদিকে পেন্টাগনে জেনারেল এডওয়ার্ড স্যাটেলাইটে দেখে হোয়াইট হাউসের উপরে মাত্র 4 জন টেররিস্ট পাহারা দিচ্ছে, তাই এটাই হলো আক্রমণের মোক্ষম সময়। এই ভেবে তারা 6টি হেলিকপ্টার কমান্ডো সহ হোয়াইট হাউসের দিকে পাঠিয়ে দেয়। মাইকের কাছে খবর পৌঁছাতেই মাইক দ্রুত এই মিশন বন্ধ করতে বলে, কারণ আসলেই টেররিস্টরা তাদের জন্য কি পরিকল্পনা করে বসে রয়েছে সেটা তো তারা কেউই জানে না। তবে জেনারেল তার কথা মানতে রাজি ছিল না। কিন্তু জেনারেল জানতো না তাদের জন্য হোয়াইট হাউসে কি অপেক্ষা করে আছে। ড্রোনের মাধ্যমে ক্যাং হেলিকপ্টারগুলিকে আসতে দেখে, যার ফলে সে তার সব থেকে উন্নত মানের অটোমেটিক মেশিন গান হাইড্রা 6 তৈরি রাখতে বলে, যেটা অটোমেটিকলি সেন্সারের মাধ্যমে শত্রুপক্ষকে ডিটেক্ট করে ফায়ার করতে পারে।
তাই মাইক নিজেই ওই মরণাস্ত্রটিকে ধ্বংস করার জন্য এগিয়ে যায়। সে টেররিস্টদের একে একে মারতে থাকে। অন্যদিকে হেলিকপ্টারগুলি হোয়াইট হাউসের ছাদের উপর পৌঁছাতেই অটোমেটিক মেশিন গান সেন্সারে ডিটেক্ট করে মিনিটে প্রায় 1000 রাউন্ডেরও বেশি গুলি হেলিকপ্টার লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়, যার আঘাতে একের পর এক 5টি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং একটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাইক দ্রুত একটি আরপিজি মিসাইল দিয়ে মেশিন গানটিকে ধ্বংস করে ফেলে। তবে সেই হেলিকপ্টারটি সরাসরি হোয়াইট হাউসের ছাদে এসে বিস্ফোরণ ঘটে, যার ফলে হোয়াইট হাউসের একদিক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জেনারেলের এই ভুল সিদ্ধান্তে এয়ারফোর্সের 6টি হেলিকপ্টার এবং অনেক কমান্ডোরা তাদের প্রাণ হারায়। তখন ক্যাং আবারও ভিডিও কল করে এবং স্পিকার ট্রাম্বলকে জানায় তিনি খুব বড় ভুল করে ফেলেছেন। এই বলে সকলের চোখের সামনে সে ভাইস প্রেসিডেন্টকে মেরে ফেলে এবং 7 ফ্লিটও সৈন্য সরানোর সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে হোয়াইট হাউসে একটি হেলিকপ্টার পাঠিয়ে দিতে বলে। আর তা না করলে এরপর প্রেসিডেন্টের পালা। পেন্টাগনে সবাই বুঝে যায় ক্যাং কি খতরনাক একজন টেররিস্ট। সে চাইলেই প্রেসিডেন্টকে হত্যা করে দিতে পারে। তাই তারা আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সৈন্য ও 7 ফ্লিট সরানোর সাথে সাথেই একটি হেলিকপ্টার পাঠিয়ে দিতে রাজি হয়ে যায়। এই খবর তারা মাইককেও জানিয়ে দেয়। তবে মাইক জানতো টেররিস্টদের এই প্রস্তাব আমেরিকান সরকার মেনে নেওয়ার ফলে পুরো পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই সে ট্রাম্বলের কাছ থেকে প্রেসিডেন্টকে উদ্ধার করার জন্য কিছু সময় নেয়। এদিকে ক্যাং এবার সকল জনসাধারণের সামনে সেক্রেটারি অফ ডিফেন্স রুথকে মারার জন্য হোয়াইট হাউসের বাইরে নিয়ে আসে, যেখানে পুরো দেশের মিডিয়া উপস্থিত ছিল। পুরো পৃথিবীর নিউজ চ্যানেলে এই ফুটেজ দেখাতে শুরু করে। তবে বাইরে থাকা সৈনিকদের হাত বাঁধা ছিল, তাদের কাছে প্রেসিডেন্ট এখনো বন্দী ছিল। কিন্তু রুথকে মারার আগেই মাইক সেখানে পৌঁছে যায় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এই ফাঁকে কমান্ডোরা রুথকে বাঁচিয়ে নেয়। ক্যাংয়ের বেশ কিছু লোককে মাইক মেরে ফেলে। ক্যাং বুঝতে পারে মাইককে তারা সামান্য একটি এজেন্ট ভেবে ভুল করেছে। সে পুনরায় বাংকারে ফিরে গিয়ে প্রেসিডেন্টকে নিয়ে এখান থেকে পালানোর পরিকল্পনা বানাতে থাকে। অন্যদিকে 7 ফ্লিট ও সৈনিক পিছু হাঁটার খবর এশিয়াতে ছড়িয়ে পড়তেই দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সৈনিকদের সাথে সাথেই ইন্ডিয়া, চায়না, রাশিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলি তাদের দেশে হাই অ্যালার্ট জারি করে দেয়। এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়, যার ফলে বাধ্য হয়েই ট্রাম্বল 7 ফ্লিট ও সৈনিকদের পিছু হাঁটার অর্ডার দিয়ে দেয় এবং একটি হেলিকপ্টার হোয়াইট হাউসে পাঠিয়েও দেয়। ওদিকে ক্যাং সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর প্রস্তুতি করতে থাকে। হেলিকপ্টার হোয়াইট হাউসে পৌঁছানো মাত্রই তারা সকলকে একই রকমের কালো পোশাক পরিয়ে বাইরে নিয়ে আসে। কমান্ডো টিম ও আর্মিরা সতর্ক হয়ে যায়। তবে একই রকমের কালো পোশাক পরে থাকার কারণে স্নাইপাররা তাদের মধ্যে প্রেসিডেন্ট কোনটা সেটা চিনতেই পারে না। তাই ট্রাম্বল কোনো রকম রিস্ক না নিয়েই তাদেরকে যেতে দেওয়ার অর্ডার দিয়ে দেয়। কিন্তু সেই হেলিকপ্টার কিছুটা উপরে উঠতেই পুরো বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এটা সকলকেই অবাক করে, কারণ যেহেতু প্রেসিডেন্ট তার মধ্যে ছিল সেহেতু প্রেসিডেন্টও এই বিস্ফোরণে মারা যায়। পুরো পেন্টাগনের অফিসে শোকের ছায়া নেমে আসে। কিন্তু মাইক জানতো প্রেসিডেন্ট এখনো জীবিত আছে এবং এই সবকিছু ক্যাংয়ের পরিকল্পনা। সে নিশ্চয়ই সকলকে এই দিকে ব্যস্ত রেখে অন্য দিক দিয়ে পালানোর পরিকল্পনা বানিয়েছে। তাই মাইক বাংকারের দিকে ছুটে যায়। এদিকে তার ধারণাই ঠিক ছিল। ক্যাং অবশেষে 3 নম্বর কোডটিকেও হ্যাক করে নেয়, কারণ প্রেসিডেন্ট কোনোভাবেই সেটি দিতে রাজি ছিল না। তবে সে প্রেসিডেন্টকেও প্রাণে মারতে পারছিল না, কারণ এখান থেকে বেরোনোর এখন একমাত্র চাবি হলো প্রেসিডেন্ট। ক্যাং 3 নম্বর কোডটি পাওয়ার পর আমেরিকায় যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলিতে সেলফ ডিস্ট্রাকশন অন করে দেয়, মানে নিজে নিজেই সেগুলিতে বিস্ফোরণ ঘটবে। এর মানে পুরো আমেরিকার যেখানে যেখানে পরমাণু অস্ত্র রাখা হয়েছে সেই সব জায়গায় ভয়ানক বিস্ফোরণ ঘটবে, যার ফলে প্রায় পুরো আমেরিকা একটা মরুভূমিতে পরিণত হবে। সার্ভারাস কোড অ্যাক্টিভের খবর শুনে পেন্টাগনে উপস্থিত সকলের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এরপর ক্যাং প্রেসিডেন্টকে নিয়ে বাংকার থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই মাইক তাদের উপর সামনের দিক থেকে আক্রমণ চালায়। এই লড়াইয়ে একটি গুলি প্রেসিডেন্টের পেটে গিয়ে লাগে এবং তিনি অনেকটাই আহত হয়ে পড়েন। তবে মাইক তার ফাইটিং স্কিল দিয়ে তার সকল লোকেদের জাহান্নুমের রাস্তায় পাঠিয়ে দেয় এবং এরপর লড়াই শুরু হয় ক্যাংয়ের সাথে। দুইজনের মধ্যে খুবই টাফ লড়াইয়ের পর অবশেষে মাইক ক্যাংয়ের মাথায় একটি চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। ওদিকে পারমাণবিক বিস্ফোরণ হতে আর কিছুটা টাইমই বেঁচে আছে।
দ্রুত সে বাংকারের কম্পিউটার থেকে পেন্টাগনে যোগাযোগ করে এবং এটিকে বন্ধ করার জন্য ডিঅ্যাক্টিভেট কোড চায়। জেনারেল দ্রুত তাকে ডিঅ্যাক্টিভেশন কোড পাঠিয়ে দেয়, যার ফলে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সে পুরো আমেরিকাকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনে এবং প্রেসিডেন্টকেও প্রাণে বাঁচিয়ে নেয়। সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা দুইজনেই ধীরে ধীরে হোয়াইট হাউস থেকে বাইরে বেরিয়ে আসে। প্রেসিডেন্টের ছোট্ট ছেলে এবং মাইকের স্ত্রী তাদেরকে জীবিত দেখে অনেকটাই খুশি হয় এবং আমেরিকা আবারও নতুনভাবে তাদের জীবন শুরু করে। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এজেন্ট মাইক ব্যানিংয়ের এই টেররিস্ট কিলিং মিশন? ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই দিয়ে যাবেন। আর এই রকম মুভি এখনো দুটো রয়েছে, একটি হলো লন্ডন হ্যাজ ফলেন এবং অপরটি হলো অ্যাঞ্জেল হ্যাজ ফলেন। যদি আপনারা সেগুলির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে সেটারও কমেন্ট নিচে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এই রকমই মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।